নমস্কার ভাই এবং বোনেরা, প্রতিশ্রুতি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে তোমরা পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন, উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা মূলত এই চ্যানেলটিতে জিকে এবং জিএস বিষয়ের ওপর পড়াশোনা করব এবং জানব সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আমরা শুরু করেছিলাম এসএসসি জিজির প্র্যাকটিস সেট আমরা 4টে দিয়েছিলাম এবং আজকে করব 5 নম্বর প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্নটা, 2022 সালে নির্বাচনের পর কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন? 2022 সালের নির্বাচনের পর কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন? অমরিন্দর সিং, চরণজিৎ সিং চান্নি, ভগবন্ত মান না প্রকাশ সিং বাদল? কারণ 2022 সালে নির্বাচনের পর কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন? তিনি হলেন ভগবন্ত মান। ঠিক আছে, ভগবন্ত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন 2022 সালে। এটা দেখো, ভগবন্ত মান আম আদমি পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ। 2022 সাল থেকে পাঞ্জাবের 17তম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আর কি বলা যায়? অমরিন্দর সিং হলেন ভারতীয় রাজনীতিবিদ, যিনি পাঞ্জাবের 15তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, আর চরণজিৎ সিং চান্নি পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হন। তাহলে পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে হন? চরণজিৎ সিং চান্নি। ঠিক আছে, আর এ হলো যে প্রকাশ সিং বাদল একজন প্রবীণ রাজনীতিবিদ এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি শিরোমণি আকালি দলের সদস্য ছিলেন। পরেরটা দেখো কি বলেছে? নর্মদা নদী নিচের কোন স্থানে উৎপন্ন হয়েছে? নর্মদা কোথায় উৎপন্ন হয়েছে? সাতপুরা, নাসিক, অমরকন্টক পাহাড় না মহাবালেশ্বর? তো নর্মদা উৎপন্ন হয়েছে তোমার অমরকন্টক পাহাড়ে উৎপন্ন হয়েছে নর্মদা। ঠিক আছে, অমরকন্টক পাহাড়ে। নদীটিতে কী কী বাঁধ আছে? সর্দার সরোবর, ইন্দিরা গান্ধী বা ইন্দিরা সাগর বাঁধ আছে তোমার নর্মদা নদীতে। নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা হিসাবে পরিচিত। আর এতে কী কী জলপ্রপাত আছে? ধুন্ধর, দুগ্ধধারা, কপিলধারা, সহস্রধারা। ঠিক আছে, এইসব জলপ্রপাত আছে তোমার নর্মদা নদীর ওপর, উৎপন্ন হয়েছে অমরকন্টক পাহাড় থেকে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে? নিচের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে তার সীমানা ভাগ করে না? প্রশ্ন ভালো করে পড়বে, করে না বলেছে। ঠিক আছে, নিচের কোন রাজ্য চীনের সাথে তার সীমান্ত ভাগ করে না? সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ না উত্তরপ্রদেশ? কোন রাজ্য ভাগ করে না? এটা উত্তরপ্রদেশ চীনের সাথে তার সীমানা ভাগ করে না। ঠিক আছে, সিকিম, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশ তিনটেই চীনের সাথে তার সীমানা ভাগ করে। এটা দেখো, যে 7টি দেশ ভারতের সাথে তার স্থল সীমান্ত ভাগ করে, মানে ভারত 7টি দেশের সাথে তার স্থল সীমান্ত ভাগ করে, সেগুলো কি কি? আফগানিস্তান, পাকিস্তান, চীন, ভুটান, নেপাল, মায়ানমার এবং বাংলাদেশ। এই 7টি দেশের সাথে সীমান্ত ভাগ করে ভারত। ভারতের সামুদ্রিক প্রতিবেশী সমুদ্র সীমানা ভাগ করে কোন দুটি দেশের সাথে? শ্রীলঙ্কা এবার মালদ্বীপ। ঠিক আছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটি দেশের সাথে তার সমুদ্র সীমানা ভাগ করে ভারত। মালদ্বীপের রাজধানী হলো মালে। ঠিক আছে, মালে হলো মালদ্বীপের রাজধানী। আর হচ্ছে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ হলো ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যেগুলি চীনের সাথে সীমান্ত ভাগ করে। ঠিক আছে, কী কী করে? তাহলে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তোমার চীনের সাথে সীমানা ভাগ করে।
পরের প্রশ্নটা দেখো, উত্তরপ্রদেশে কোন শহরে 5 দিন ব্যাপী গঙ্গা মহোৎসব পালিত হয়? উত্তরপ্রদেশে কোন শহরে 5 দিন ব্যাপী গঙ্গা মহোৎসব পালিত হয়? কোথায় কি বলেছে? বারাণসী, লখনৌ, নয়ডা নাকি কানপুর? বারাণসী, লখনৌ, নয়ডা নাকি কানপুর? কোন শহরে 5 দিন ব্যাপী গঙ্গা মহোৎসব পালিত হয়? এটা হয় বারাণসীতে। ঠিক আছে, বারাণসীতে 5 দিন ধরে গঙ্গা মহোৎসব পালিত হয়। কোথায় পালিত হয়? উত্তরপ্রদেশের প্রধান শহরগুলি কোনগুলি? যেগুলো গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল বারাণসী, প্রয়াগরাজ এবং কানপুর। এই উত্তরপ্রদেশে 3টে প্রধান শহর যেগুলি গঙ্গা নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশ হলো ভারতের একটি, যেটি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ। পরেরটা দেখো কি বলেছে, ওয়ানগালা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? কী কী অপশান আছে? মিজোরাম, বিহার, পশ্চিমবঙ্গ না মেঘালয়? কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? এটা হলো মেঘালয়ের বিখ্যাত লোকনৃত্য হলো তোমার ওয়ানগালা। ঠিক আছে, মেঘালয়ের বিখ্যাত লোকনৃত্য হলো ওয়ানগালা। আর কি বলেছে দেখো, রাজ্য এবং লোকনৃত্য। মেঘালয়ে কী কী আছে? কা সাদসুক, মাইনসিম, নংক্রেম, লাহো, ওয়ানগালা, এগুলো মেঘালয়ের। মিজোরামের কি? চেরাও, খুয়াল্লাম, চাউনগ্লাইজাউন, জাংতাম, চাইলাম, সাওলাকিন, মিজোরামে। বিহারের কি? জাতজতিন, বাকবাকাইন, পানওয়ারিয়া। পশ্চিমবঙ্গে কাঠি, গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মারাসিয়া, মহল এবং কীর্তন, এগুলো হলো পশ্চিমবঙ্গের। ঠিক আছে, তো এই যে স্টাডি ডিটেলস সব পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। সব প্রতিদিনই আমি আপলোড করে দিই, তো আমরা টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে যেতে এটা পিডিএফের জন্য। এছাড়া আমি যেগুলো দেবো হলো তোমার বিভিন্ন যে লোকনৃত্য বা নদ নদী বা তোমার উৎসব, তারপরে তোমার যে আরও যে বিভিন্ন আছে, মানে এক একটা আলাদা আলাদা পয়েন্টে, প্রতিটা পয়েন্ট করে এক একটা আমি পিডিএফ আপলোড করব। ঠিক আছে, ওগুলো তোমরা স্যার টেলিগ্রাম চ্যানেলে থাকলে তোমরা পিডিএফগুলো সব ফ্রিতে পেয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, ফৌজদারি কার্যবিধি কোডটি ভারতে কোন সালে প্রণীত হয়েছিল? ফৌজদারি কার্যবিধি কোডটি ভারতে কোন সালে প্রণীত হয়েছিল? 1971, 1975, 1973 না 1977? কোন সালে ফৌজদারি কার্যবিধি কোডটি ভারতে প্রণীত হয়েছিল? এটি হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1973 খ্রিস্টাব্দে ফৌজদারি কার্যবিধি কোডটি ভারতে প্রণীত হয়েছিল। আর দেখো কি বলেছে, 1973 সালে প্রণীত হয়েছিল 1 এপ্রিল এবং কার্যকর হয়েছিল কবে? 1974 সালে কার্যকর হয়েছিল ফৌজদারি কার্যবিধি কোডটি। 1974 সালে কার্যকরী হয়েছিল আর প্রণীত হয়েছিল 1973 সালের 1 এপ্রিল। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি 484 ধারা, 2টি তপশিলি এবং 56টি ফর্ম সহ 37টি অধ্যায়ে বিভক্ত। কি ফৌজদারি কার্যবিধি কটি ধারা? 484টি ধারা, 2টি তপশিলি, 56টি ফর্ম এবং 37টি অধ্যায়ে বিভক্ত। ঠিক আছে, পরেরটা দেখো কি বলেছে, শুটিং গার্ড এটি নিচের কোন খেলায় বা ক্রিয়ায় ব্যবহৃত হয়? শুটিং গার্ড শব্দটি নিচের কোন খেলায় বা ক্রিয়ায় ব্যবহৃত হয়? বাস্কেটবল, টেনিস, ভলিবল নাকি টেবিল টেনিস? কোনটায় ব্যবহৃত হয়? এটা বাস্কেটবলে ব্যবহৃত হয়। তোমার শুটিং গার্ডে বাস্কেটবলে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর কি বাস্কেটবলে যে আর কি আছে, পয়েন্ট গার্ড, শুটিং গার্ড, স্মল ফরওয়ার্ড, পাওয়ার ফরওয়ার্ড, সেন্টার, এগুলো সবই বাস্কেটবলে। আর টেবিল টেনিসে কী কী? চপ, লব, র্যালি, ডিউস,
পিপস, এছাড়া আর একটা হয় তোমার লাভ, ঠিক আছে, লাভ। আর ভলিবলে কি কি, অফসাইড হিটার, অপোজিট হিটার, মিডল ব্লকার, লিবেরো, এইগুলো তোমার হল সব ভলিবলের। এগুলো তোমরা পারলে খাতায় নোট করে নিও, পিডিএফ তো আমি দিয়েই দিচ্ছি তোমাদের, অসুবিধা কিছু নাই, খাতায় নোট করে তোমাদের পড়তে সুবিধা হবে। পরেরটা দেখো কি বলেছে, তামিল অঞ্চলে সঙ্গম যুগে দাসসহ ভূমিহীন কৃষকরা কী নামে পরিচিত ছিল? তামিল অঞ্চলে সঙ্গম যুগে দাসসহ ভূমিহীন শ্রমিকরা কী নামে পরিচিত ছিল? কাদাইশিয়ার, আদিমাই, ভেল্লার ও আদিমাই, কাদাইশিয়ার ও উজাভার, ভেল্লার ও উজাভার। তো এর কী নামে পরিচিত ছিল? ছিল কাদাইশিয়ার ও আদিমাই, এই নামে পরিচিত ছিল, ঠিক আছে, ভূমিহীন কৃষকরা, সরি কৃষক না শ্রমিকরা। তো ভূমিহীন শ্রমিকরা কাদাইশিয়ার ও আদিবাই নামে পরিচিত ছিল কোন যুগে? সঙ্গম যুগে, ঠিক আছে। এবার দেখো সঙ্গম যুগে যে আরও যে পরিভাষা ব্যবহৃত করলো সেগুলো কি কি, কড়াই, ভূমিকরকে কড়াই বলা হতো, বৈশুল্ককে বলা হতো উলগু, জোরপূর্বক উপহার বা অতিরিক্ত চাহিদাকে বলা হতো ইরাভু, সামন্তদের দ্বারা দেওয়া রাজস্ব ইরাই নামে পরিচিত ছিল, কর আদায়কারীকে কী বলা হতো? ভ্যারিয়ার, ব্যবসায়িক ও বণিককে কী বলা হতো? ভ্যানিগার, শাসক শ্রেণীকে কী বলা হতো? আরাসার, প্রভাবশালী কৃষি জাতিকে বলা হতো ভেল্লার, মধ্যবিত্ত কৃষি জাতিকে বলা হতো উবাজার। এই যে ভেল্লার ও উবাজার আছে, তাহলে তোমাকে কোশ্চেনটা দিয়ে দিতেই পারে যে সঙ্গম যুগে তোমার মধ্যবর্তী কৃষি জাতিকে কী বলা হতো? এটা বলা হতো তাহলে উবাজার বলা হতো, এবার প্রভাবশালী কৃষি জাতিকে কী বলা হতো? ভেল্লার বলা হতো, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখবে, আগে যেহেতু কোশ্চেন এসছে তাই দিয়ে দিতেই পারে এখান থেকে। আর কি বলেছে, 2022 সালের নভেম্বর পর্যন্ত ভারতের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কে ছিলেন? 2022 সালের নভেম্বর পর্যন্ত ভারতের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কে ছিলেন? কি বলেছে, দেবেন্দ্র ফডনবিস, কিরণ রিজিজু, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল। কী হবে বলো তো? যে দেবেন্দ্র ফডনবিস, কিরণ রিজিজু, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, এটা কী হবে? তো তোমার এটা হবে তোমার কিরণ রিজিজু হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 2022 সাল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী ছিলেন। পরেরটা দেখো কি বলেছে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড জন্য দায়ী কে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? অপশান কি আছে, জেনারেল ডসন, জেনারেল ডায়ার, জেনারেল হান্টার্স, জেনারেল প্যান্টার্স। কে ছিলেন এটা জানো অনেকেই, জেনারেল ডায়ার, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল বলো তো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসরে, ঠিক আছে। কত হয়েছিল? 13ই এপ্রিল 1919 সালে সংগঠিত হয়েছিল। মানে জালিয়ানওয়ালাবাগ কী জন্য, জালিয়ানওয়ালাবাগে যে মানুষগুলো জড়ো হয়েছিল সেগুলো কিসের বিরুদ্ধে জড়ো হয়েছিল বলো তো? রাওলাট আইনের বিরুদ্ধে জড়ো হয়েছিল, রাওলাট আইনের বিরুদ্ধে, ঠিক আছে। রাওলাট আইনটা কী ছিল? মানে রাওলাট আইন ছিল একটি সরকারের কার্যকলাপ, মানে মানে সরকারের বিরুদ্ধে যদি কোনো তুমি রাজনৈতিক বা কেউ কিছু মানে বিরুদ্ধে কিছু বলে, তো তাকে 2 বছর সশ্রম কারাদণ্ডে দেওয়া হয়, কোনো অভিযোগ এবং বিচার ছাড়াই, ঠিক আছে, কোনো অভিযোগ বিচার ছাড়াই সরকারের বিরুদ্ধে কিছু বললে তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তো এটাই ছিল রাওলাট আইন। তো এর বিরোধিতা করার জন্যই তোমার ওই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে তোমার সাধারণ মানুষরা সব জড়ো হয়েছিল। তো 13ই এপ্রিল 1919 সালে তখন এই জেনারেল ডায়ার সেই সাধারণ মানুষদের ওপর
তার পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছিলেন এবং এখানে অসংখ্য মানুষ মারা গিয়েছিল। ঠিক আছে, এই এই ঘটনার পর রবীন্দ্রনাথ তার নাইটহুড উপাধি ত্যাগ করেন। ঠিক আছে, নাইটহুড উপাধি ত্যাগ করেন। ঠিক আছে, আর মহাত্মা গান্ধী তার কায়সার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন এবং লাওলাট আইনের সত্যাহার প্রত্যাহার করেন। এটাকে মহাত্মা গান্ধী তার কায়সার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলছে, যে নিচের কোনটি একটি ইলেকট্রিক পেমেন্ট সিস্টেম যা একটি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনা করতে সক্ষম করে? কি বলেছে, নিচের কোনটি একটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম যা একটি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনা করতে সক্ষম করে? বলেছে ইন্টারনেট ব্যাংকিং, আন্তঃরাজ্য ব্যাংকিং, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ইন্টার কর্পোরেট ব্যাংকিং। তো এটাকে সকলেই জানো, যেটাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। ঠিক আছে, বা ই ব্যাংকিং যেটা বলে। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো, নিচের কোন রাজ্যে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম আয়োজন করেছিল? নিচের কোন রাজ্যে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আয়োজিত হয়েছিল? তো অপশানগুলো কি কি আছে, মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা নাকি আসাম? তো এটা আয়োজিত হয়েছিল উড়িষ্যাতে। ঠিক আছে, উড়িষ্যাতে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আয়োজিত হয়েছিল। এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এটি আগে কী নামে পরিচিত ছিল বলো? এটা খেলো ইন্ডিয়া যুব গেমস নামে পরিচিত ছিল। ঠিক আছে, পরে এটি নামকরণ করে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস নাম হয়েছে। এটা দেখো আর কি বলেছে, ওড়িশায় আয়োজিত প্রথম সংস্করণ 22শে ফেব্রুয়ারি 2020 থেকে 1লা মার্চ 2020 পর্যন্ত চলেছিল। ঠিক আছে, কী বলে, 22শে ফেব্রুয়ারি 2020 থেকে 1লা মার্চ 2020 পর্যন্ত চলেছিল। এটি ভারতের স্পোর্ট অথরিটি SAI দ্বারা সংগঠিত হয়, দ্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, নরেন্দ্র মোদী 22শে ফেব্রুয়ারি 2020 উড়িষ্যার কটকে উদ্বোধনী খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছিলেন। পরেরটা দেখো কি বলেছে, বলেছে গুরু বিপিন সিং কোন নৃত্যকলায় বিভিন্ন পুরস্কার জিতেছেন? মানে গুরু বিপিন সিং কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক, কথাকলি, লাবণী নাকি মণিপুরী? কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি মণিপুরীর সঙ্গে যুক্ত ছিলেন গুরু বিপিন সিং। ঠিক আছে, গুরু বিপিন সিং মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। মণিপুরী নৃত্যের চাঁদারকে কে? দর্শনা ঝাবেরি সিস্টার্স, দেবযানী চাহিলা, অমলা শঙ্কর, এনারা সবাই মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কত্থক হলো তোমার উত্তরপ্রদেশের। ঠিক আছে, উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের যে নৃত্য। কথাকলি হলো কেরালা, লাবণী কোথাকার? মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রের লোকনৃত্য হলো নাবলি। এটা কিন্তু শাস্ত্রীয় নৃত্য নয়, এটা লোকনৃত্য। আর বাকি তিনটে শাস্ত্রীয় নৃত্য, আবার ক্লাসিক্যাল ডান্স। আর মণিপুরি হলো মণিপুর। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো, বলেছে উৎপাদন খাতগুলিকে সাধারণ এবং অর্থনৈতিক উন্নয়নের কোন অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়? উৎপাদন খাতগুলিকে সাধারণ এবং অর্থনৈতিক উন্নয়নের কোন অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়? কি আছে, হাত, পা, হাঁটু না মেরুদণ্ড? এটা একটা ফানি কোশ্চেন হয়ে গেছে। তো উৎপাদন খাতগুলিকে মেরুদণ্ড বা অন্য কোনো খাতকে হাত পা বলে কোনো কিছুতেও সম্বোধন করা যায় বলে শুনিনি এখনো। তো মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে, গ্যাসের 1 মোলের জন্য নিচের কোন সমীকরণটি সঠিক?
গ্যাসের 1 মোলের জন্য নিচের কোন সমীকরণটি সঠিক? v1/v2 ইজ ইকুয়াল টু T1² / T2²। স্থির চাপে v1/v2 ইজ ইকুয়াল টু √T1/√T2। স্থির চাপে v1/v2 ইজ ইকুয়াল টু T1/T2। স্থির চাপে p1/v1 p1/v2। স্থির তাপমাত্রায়, এটা তো হবেই না, দুটোই p1 আছে। এটাও হবে না, এটাও হবে না। তোমার কেন হবে না? তো v1/v2 ইকুয়াল টু T1/T2। তো গ্যাসের 1 মোলের জন্য নিচের এই সমীকরণটি হলো সঠিক। ঠিক আছে। আচ্ছা, একটা গ্যাসের আদর্শ গ্যাসের জন্য সূত্র সমীকরণটা কি? PV ইজ ইকুয়াল টু nRT। ঠিক আছে, এখানে n হলো গ্যাসের মোলের সংখ্যা, p হলো চাপ, t হলো টেম্পারেচার বা তাপমাত্রা, v হলো অবস্থার পরিবর্তনশীল আয়তন, এবং r হলো গ্যাসের ধ্রুবক। ঠিক আছে, একটি ধ্রুবক তাপমাত্রার অধীনে চাপ এবং আয়তনের পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে দেয়, মানে p1v1 ইকুয়াল টু p2v2। ঠিক আছে, তাহলে গ্যাসের 1 মোলের জন্য যে সমীকরণটি সঠিক সেটি হলো v1/v2 ইকুয়াল টু T1/T2। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে কোষ একটি জীবের কি রূপ জীবন্ত অংশ? কোষ একটি জীবের কি রূপ জীবন্ত অংশ? দীর্ঘতম, ক্ষুদ্রতম, শ্রেষ্ঠ, সবচেয়ে পাতলা। কোষ হলো একটি জীবের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ। ঠিক আছে, কোষ জীবন্ত অংশ, জীবন্ত ক্ষুদ্রতম অংশ হলো কোষ। কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, তিনি একটি কর্কের মাধ্যমে তিনি আবিষ্কার করেন। বলছে কোষ দু ধরনের, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস থাকে না, এবং ইউক্যারিওটিক কোষগুলির একটি প্রকৃত নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে। যে মৌলিক কর্তব্যের তালিকার উপধারা জি কি নিয়ে কাজ করে? মৌলিক কর্তব্যের তালিকার উপধারা যে জি যে উপধারা, সেটি কি নিয়ে কাজ করে? কি নিয়ে কাজ করে কি বলেছে? শিশুর শিক্ষা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত করা, পাবলিক সম্পত্তির সুরক্ষা, আমাদের সম্মিলিত সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা করা। এটা কী হবে? প্রাকৃতিক ও পরিবেশ রক্ষা উন্নত করা। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ রক্ষা উন্নত করাকে জি উপধারা নিয়ে কাজ করে। কি বলেছে? ভারতীয় সংবিধানের 4A তে 51 ধারা রয়েছে যা মৌলিক কর্তব্যগুলির সাথে সম্পর্কিত। ঠিক আছে, মৌলিক কর্তব্যগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর ঠিক আছে, 1976 সালে শরণ সিং কমিটি দ্বারা মৌলিক কর্তব্যের সুপারিশগুলি করা হয়েছিল, এবং 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এখন 11টি মৌলিক কর্তব্য আছে, যেটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে অ্যাড হয়েছে। ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনী 2002-তে আরেকটি মৌলিক কর্তব্য অ্যাড হয়েছে। আর এই যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী, এটিকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়, মিনি কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো। ভারতের সবুজ বিপ্লবের লক্ষ্য কী ছিল? ভারতের সবুজ বিপ্লবের লক্ষ্য কী ছিল? জাতীয় খাদ্য নিরাপত্তা, অন্যান্য দেশের ওপর নির্ভরতা, জাতীয় সশস্ত্র বাহিনীর নিরাপত্তা, ওজন হ্রাস। এটি ছিল জাতীয় খাদ্য নিরাপত্তা। জাতীয় খাদ্য নিরাপত্তা ছিল ভারতের সবুজ বিপ্লবের লক্ষ্য। ঠিক আছে,
ভারতের সবুজ বিপ্লব কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1960 থেকে 70-এর দশকে, মোটামুটি ওই 1964 থেকে 66-র মধ্যে। ঠিক আছে, 1964 থেকে 66-র মধ্যে তোমার ভারতের সবুজ বিপ্লব ঘটেছিল। ভারতে যে সবুজ বিপ্লব, সেখানে কোন কোন ফসলকে দিয়ে করা হয়েছিল? চাল, গম, ঠিক আছে, এবং ভুট্টা, এই তিনটি ফসলের উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছিল। আর ভারতের সবুজ বিপ্লবের ফলে তোমার খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়েছিল এবং অন্যান্য দেশ থেকে আমদানির ওপর নির্ভরতা কমেছিল। আর যেগুলো হয়েছিল তোমার ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম.এস. স্বামীনাথনকে। ঠিক আছে, ডক্টর এম.এস. স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। আর তো এখানে কোন বিপ্লব কোন কিছুর সঙ্গে সম্পর্কিত? সবুজ বিপ্লব কৃষি, ধূসর বিপ্লব সার, কালো বিপ্লব পেট্রোলিয়াম, বাদামি বিপ্লব চামড়া, নীল বিপ্লব মাছ, রূপালী বিপ্লব ডিম, সোনালী বিপ্লব উদ্যান পালন ও মধু, সোনালী তন্তু বিপ্লব পাট, লাল বিপ্লব মাংস এবং টমেটো, হলুদ বিপ্লব হলো তৈলবীজ, সরিষা এবং সূর্যমুখী, গোলাপি বিপ্লব হলো পেঁয়াজ এবং চিংড়ি, তন্তু বিপ্লব হলো তুলা। ঠিক আছে, এগুলো একটু নোট করে নিও তোমরা। সবুজ বিপ্লবটাই বেশি আছে, মাঝে মাঝে এই নীল বিপ্লবটা দিয়ে দেয়। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। সংসদীয় পদ্ধতিতে কোরাম কিসের হিসাব বোঝায়? সংসদীয় পদ্ধতিতে কোরাম কিসের হিসাব বোঝায়? কক্ষের মোট শক্তির মোট সংখ্যা, কক্ষের ব্যবসা চালানোর জন্য সর্বনিম্ন শক্তি, লোকসভার মোট সদস্য, রাজ্যসভায় উপস্থিত মোট মন্ত্রীর সংখ্যা। তাহলে উত্তরটা কি হবে? এটা বলতে কক্ষের ব্যবসা চালানোর জন্য সর্বনিম্ন শক্তিকে কোরাম বোঝায়। ঠিক আছে, কক্ষের ব্যবসা চালানোর জন্য সর্বনিম্ন যে শক্তি বা সদস্য, সেটাকে বলা হয় কোরাম। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো বলেছে IPR 1956 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছিল? তো আমরা জানি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? 1951 থেকে 56 প্রথম। ঠিক আছে, দ্বিতীয় শুরু হয়েছিল 1956 থেকে 61। 56 থেকে 61 হয়েছিল দ্বিতীয়। কিন্তু এখানে দেখো তোমার অপশান কি আছে? দ্বিতীয়, ষষ্ঠ, চতুর্থ এবং দশম। তাহলে 1956 বলেছে, যেহেতু প্রথম নেই তাহলে তোমার দ্বিতীয়। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ভিত্তি স্থাপন করেছিল IPR 1956। ঠিক আছে, এটা দেখো, এটিকে ভারতের অর্থনৈতিক সংবিধান বা রাজ্য পুঁজিবাদীদের বাইবেল হিসাবে গণ্য করা হয়েছিল। IPR 1956কে ভারতের অর্থনৈতিক সংবিধান বা রাজ্য পুঁজিবাদীদের বাইবেল হিসাবে গণ্য করা হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের 20টা প্রশ্ন। আজকে এই পর্যন্তই রাখলাম, কালকে আবার 20টা প্রশ্ন নিয়ে আসবো। তোমরা কোশ্চেনগুলো একটু লোড করে নিও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দিও PDF গুলোর জন্য। ঠিক আছে, রাখলাম, ভালো করে পড়াশোনা করো, টাটা।